সুমিত মদল শোভিনী সুহাসিনী সুমধুর ভাষিনী সুখদাং বরদা মাতরম বন্দে মাতরম। কোটি কোটি কণ্ঠ কল কল নিনাদ করলে, কোটি কোটি ভুজই ধৃত কর করবালে। কেন এত বলে বল ধরিণী নমামি তারিণী উদল বারিণী মাতরম বন্দে মাতরম। তুমি বিদ্যা তুমি ধর্ম তুমি বিধি তুমি মর্মা ত্বং হি প্রাণাঃ শরীরে বাহুতে তুমি মা শক্তি হৃদয়ে তুমি মা ভক্তি। তোমার প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে বন্দে মাতরম। ত্বং হি দুর্গা দশ প্রহরণ ধারিণী কমলা কমল দল বিহারিণী বাণী বিদ্যা দায়িনী নমামি ত্বাং নমামি কমলা মমলা অতুলা সুজলা সুফলা মাতরম বন্দে মাতরম। শ্যামলাং সরলাং সুস্মিতাং ভূষিতাং ধরণীং ধরণীং মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। भारत माता की जय। সুধী নির্বাচক মণ্ডলী, লোকসভা নির্বাচনের পর্ব চলছে। ইতিমধ্যেই পঞ্চম দফার লোকসভার ভোট হয়ে গেছে। আরও যে 2 দফার ভোট আছে, সেই 2 দফার ভোট আগামীকাল 6ষ্ঠ দফার ভোট এবং আগামী 1/6/2024 সপ্তম দফার ভোট অনুষ্ঠিত হতে চলেছে। এই ভোট প্রক্রিয়া চলার মধ্যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি দেবপ্রসাদ চৌধুরী পূর্বস্থলী উত্তর বিধানসভার অন্তর্গত 1 নম্বর মণ্ডলের সহ সভাপতি বর্তমানে দায়িত্ব সামলাচ্ছি। আমি পূর্ব বর্ধমান জেলার প্রাক্তন সহ সভাপতির দায়িত্ব 3 বছর পালন করেছি। তাই একজন বিজেপির দায়িত্বশীল কার্যকর্তা হিসেবে আমার মনে হয় এই যে 2 দফার ভোট আগামীকাল হবে, 6ষ্ঠ দফার ভোট ও 7ম দফার ভোট, এই ভোটারদের উদ্দেশ্যে এবং আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উদ্দেশ্যে আমি কিছু বার্তা দিতে চাই। প্রথমেই বক্তব্যের শুরুতে আমি শুধু নির্বাচক মণ্ডলীর সমস্ত ভোটার ও সাধারণ মানুষদের উদ্দেশ্যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে
জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন জানাই, বিনম্র শ্রদ্ধা জানাই। আমার থেকে যারা বয়সে বড় তাদেরকে প্রণম্য এবং আমার সমবয়সীদের জানাই জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন। আমার থেকে বয়সে ছোট ভাই ও ভগ্নীদের জানাই স্নেহের আন্তরিক ভালোবাসা। আমি গত দুদিন আগে ভিডিওর মাধ্যমে, আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় আমি কিছু কিছু বিষয় পোস্ট করেছি, তা আপনারা ইতিমধ্যেই অবগত আছেন। আজকে পুনরায় আমাকে কিছু বার্তা দেওয়ার প্রয়োজন আমি এই জন্যে মনে করছি, সর্বভারতীয় স্তরে ইন্ডি জোট অর্থাৎ ইন্ডিয়া জোটের যারা কর্ণধার, সেই কর্ণধারদের মধ্যে বিশেষ করে কংগ্রেস, সিপিএম এবং তৃণমূল কংগ্রেস সহ ভারতবর্ষের আরও যে 18-20টার উপর রাজনৈতিক দল এই ইন্ডিয়া জোটে গঠবন্ধন করেছেন, করে তারা এই লোকসভা নির্বাচনে অবতীর্ণ হয়ে এমন দিশেহারা তারা হয়ে গেছেন যে তাদের কাছে আমাদের যশস্বী বিশ্ববরেণ্য প্রধানমন্ত্রী মোদিজির বিরুদ্ধে এবং ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে জুৎসই কোনো ইস্যু তারা পাচ্ছে না। রাজনৈতিকভাবে পর্যুদস্ত এই রাজনৈতিক দলগুলো অচিরেই বুঝতে পেরেছে পরিস্থিতি কোন দিকে ধাবমান। কারণ বিগত এই পঞ্চম দফার নির্বাচন হয়ে যাওয়ার পরে সর্বভারতীয় স্তরে এবং আমাদের এই বাংলার রাজনৈতিক বিশেষজ্ঞদের বিভিন্ন অ্যানালিসিস, তাদের মন্তব্য, চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে এমন বার্তা সোশ্যাল মিডিয়ায় আজকে এসেছে, সেই বার্তা দেখা এবং উপলব্ধি করে তারা এটা বুঝেছেন যে নরেন্দ্র মোদীর যে বিজয় রথ, তাকে আটকাবার মতো কোনো শক্তি বর্তমানে ভারতবর্ষে নেই। এবং যে এনডি জোটের যে কর্ণধার, ওই রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী থেকে আরম্ভ করে এই রাজ্যের কংগ্রেসের নেতা অধীর চৌধুরী আর মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির তাবড় নেতারা এটা বুঝতে পেরেছেন এই 6 দফা 5 দফা নির্বাচন হয়ে যাওয়ার পরে পরিস্থিতিটা এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যে মোদিজির বিজয়রথকে কোনো অবস্থাতেই আটকানো যাচ্ছে না। যে সমীক্ষার রিপোর্ট বহু চ্যানেল ইতিমধ্যেই দেখিয়েছে, মোদিজি 400 আসন পার করবে এনডিএ জোটের, অর্থাৎ বিজেপির সঙ্গে যে সমস্ত শরিক দল অংশগ্রহণ করেছেন সেই দলের সমন্বয়ে এনডিএ জোটের যে এই নির্বাচনের স্থিতি 400 পার তো অবশ্যই করবে। সেই সঙ্গে সঙ্গে ইতিমধ্যেই এই বাংলার উপরে যে সমীক্ষা বিভিন্ন নিউজ চ্যানেল দেখিয়েছে যে বিজেপি, কোনো চ্যানেল দেখিয়েছে 25টা, কোনো চ্যানেল দেখিয়েছে 26টা, কোনো চ্যানেল দেখিয়েছে 29টা, কোনো চ্যানেল দেখিয়েছে 31টা, সামগ্রিকভাবে
সামগ্রিকভাবে মোদিজির অনুকূলে এই যে রিপোর্ট বিভিন্ন রাজনৈতিক দলের কর্ণধার তারা দেখছেন, উপলব্ধি করছেন, তাই তাদের কাছে বর্তমানে মোদিজিকে আক্রমণ করবার মতো কোনো ইস্যু তাদের হাতে নেই। তাই ব্যাপকভাবে মিথ্যাচারের আশ্রয় নিয়েছে। আমাদের দিদি যেমন মিথ্যাচার আরম্ভ করেছেন, হিন্দু ধর্মকে নিয়ে কলঙ্কিত করে ভারত সেবাশ্রম সংঘের কর্ণধার শ্রদ্ধেয় কার্তিক মহারাজকে নিয়ে নানা রকম কটূক্তি এবং মিথ্যাচার করেছেন। ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন এবং ইসকনের যে কর্ণধাররা রয়েছেন তাদেরকে কালিমালিপ্ত করে ভোট বৈতরণী পার হওয়ার জন্য এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটকে কুক্ষিগত করবার জন্যে এই ব্যাপক মিথ্যাচারের আশ্রয় বঙ্গেশ্বরী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে বাজিমাত করতে চাইছেন। আর ওনার ভাইপো তার সঙ্গে সাথ দিয়ে উনিও নানা রকমভাবে মোদিজিকে গালিগালাজ, মুখ্যমন্ত্রীও গালিগালাজ করছেন এবং বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নানাভাবে হেনস্থা করে তার যে রাজনৈতিক বক্তব্য আজকে গোটা পশ্চিমবাংলার আকাশ বাতাস মুখরিত করে বিভিন্ন জনসভায় সুনামির ঢেউয়ের মতো আছড়ে পড়ছে জনতা জনার্দন। এত মানুষের ভিড় হচ্ছে আমাদের শ্রদ্ধেয় শুভেন্দু অধিকারীর মিটিংয়ে এবং বিশ্বের শ্রেষ্ঠ একজন অভিনেতা আমাদের শ্রদ্ধেয় দাদা মিঠুন চক্রবর্তী, ভারতরত্ন উপাধি পাওয়া একজন অভিনেতা ভারতীয় জনতা পার্টির অনুকূলে যে র্যালি এবং বিভিন্ন সভায় অংশগ্রহণ করছে সেইটারও পথ আটকে সে যাতে সফলভাবে এই জিনিসটা করতে না পারে তার জন্যে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। শুভেন্দু অধিকারী মহোদয়ের যে বাসস্থান ওনার বাড়ি নয়, উনি এই নির্বাচনী কালে যে ঘর ভাড়া নিয়েছেন সেই ঘর ভাড়ায় প্রায় 70 জন পুলিশ বাহিনী গিয়ে ওনার ঘরে তল্লাশি চালিয়েছেন। গত 3 দিনের ঘটনা, 3 দিন আগের ঘটনা, ঘাটাল লোকসভার ভারতীয় জনতা পার্টির প্রার্থী ডক্টর হিরণ চট্টোপাধ্যায়, তাকে পর্যন্ত হেনস্থা করবার জন্যে তার পার্সোনাল সেক্রেটারি, তার মা অসুস্থ, ভোর 3:30-র সময় তার সেই বাসস্থানে গিয়ে পুলিশ, ঘাটালের পুলিশ অফিসার তৎস 3 গাড়ি পুলিশ নিয়ে গিয়ে তাকে হেনস্থা করে রাজনৈতিকভাবে প্রতিহত করবার জন্যে এই পরিকল্পনা করে ভারতীয় জনতা পার্টির অগ্রগতিকে স্তব্ধ করে দেবার পরিকল্পনা নিয়েছে। তাতেও কাজ হচ্ছে না। আপনারা দেখেছেন দূরদর্শনের মাধ্যমে ভারতীয় জনতা পার্টির মহিলা নেত্রী একজনকে মেরে ফেলা হয়েছে, আরও 8-9 জন হসপিটালে ভর্তি হয়ে আছে। অগ্নিসংযোগের মাধ্যমে বহু ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে একদম নাজেহাল করবার জন্যে এবং ভীতি প্রদর্শন করবার জন্যে ভয়ের আবহাওয়া তৈরি করে এই যে 2 দফা নির্বাচন বাকি রয়েছে সেই নির্বাচনে প্রভাবিত করবার জন্যে এই পরিকল্পনা নিয়ে আমাদের বঙ্গেশ্বরী নোংরা রাজনীতির খেলায় মত্ত হয়ে উঠেছে। এর মধ্যেই আমি বিশেষভাবে যে বিষয়টা আপনাদের অবগতির জন্য আমি জানাবার বিশেষ উদ্দেশ্য নিয়ে আজকে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় আমি নতুন করে বার্তা দিতে চলেছি,
সেই বিষয়টা হচ্ছে ব্যাপক মিথ্যাচার করে মানুষের মোটিভ ঘুরিয়ে দিয়ে এই ভোট বৈতরণী পার হওয়ার পরিকল্পনা নিয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন সূত্র মারফত আমরা খবর পাচ্ছি ইলেকশন যে কাউন্টিং এজেন্ট, সেই কাউন্টিং এজেন্টদের কিনে নেবার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন যে স্ট্রং রুম এবং বিভিন্ন এসডি অফিসের তত্ত্বাবধানে যেখানে যেখানে কাউন্টিং হল আছে সেখান থেকে ইভিএম মেশিন লুট করে হাত বদল করে একটা নতুন চক্র এরা চালাবার জন্য পরিকল্পনা নিয়েছে এবং কোটি কোটি টাকা খরচ করে ওই কাউন্টিং এজেন্টদের কিনে নিয়ে এবং আইপ্যাকের তত্ত্বাবধানে যেমনভাবে 2021 বিধানসভা নির্বাচনে বিজেপি সুনিশ্চিতভাবে 200-র কাছাকাছি আসন পাবে, এইরকম একটা আবহাওয়ার বাতাবরণ, সেই আবহাওয়াকে নস্যাৎ করে দিয়ে কোটি টাকার খরচ করে অনেক এজেন্টদেরকে কিনে ভোটের মেরুকরণটাকেই পাল্টে দেওয়া হয়েছিল। ঠিক একই পদ্ধতিতে এই আইপ্যাকের তত্ত্বাবধানে নতুন কৌশল নিয়ে কাউন্টিং, অর্থাৎ আগামী 4 তারিখে যে কাউন্টিংয়ের নির্ধারিত দিন, সেই দিনে প্রত্যেকটি স্ট্রং রুমে এবং যেখানে যেখানে কাউন্টিং হবে সেই জায়গায় কোটি টাকার উপঢৌকন দিয়ে এই কাউন্টিং এজেন্টদেরকে কিনে নেবার একটা চক্রান্ত ব্যাপকভাবে সক্রিয় হয়েছে। এইটা বিশেষ সূত্র মাধ্যমে আমরা জানতে পেরেছি। তাই আমি বিশেষভাবে সাবধান করে দিতে চাই আমাদের ভারতীয় জনতা পার্টির যে সমস্ত জেলা মণ্ডল স্তরে বুথ স্তরের যে সমস্ত কার্যকর্তারা এজেন্ট হিসেবে যাবেন, কঠোর মনোভাব নিয়ে এবং শুরু থেকে শেষ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ফাইনাল রাউন্ড কাউন্টিং না হয়ে যাচ্ছে এবং ওখান থেকে সার্টিফিকেট না পাচ্ছেন কাউন্টিংয়ের, ততক্ষণ পর্যন্ত সেই হল থেকে পরিত্যাগ করে চলে আসবেন না। কারণ আপনার দুর্বলতাই এই ভোট লুটেরা দল, এই হারমাদ বাহিনী আপনার সমস্ত পরিশ্রমকে একেবারে জলাঞ্জলিতে পাঠিয়ে দিয়ে তারা কিন্তু বাজিমাত করবার জন্যে ব্যাপকভাবে সক্রিয় হয়ে উঠেছে। এটা বিশেষভাবে বার্তা আমি আজকের এই বক্তব্যের মাধ্যমে আমি আপনাদের কাছে অবগত করতে চাই। আর যে বিষয়টা সবথেকে গুরুত্বপূর্ণ, এখন এই দিদি তৎসহ ইন্ডি জোটের, অর্থাৎ 22টা দলের যে জোট, যে জোটে মমতা থেকেও বেরিয়ে চলে এসেছেন, নীতিশ কুমারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিয়ে উনি পশ্চিমবাংলায় এককভাবে লড়াই করছেন, অথচ প্রত্যেকটি জনসভায় গিয়ে বলছেন যে ইন্ডিয়া জোট 300-র কাছাকাছি আসন পেতে চলেছে, আমি বাইরে থেকে সমর্থন করব, এই ধরনের নাটক করে তিনি ইন্ডিয়া জোটকে অক্সিজেন যোগাবার চেষ্টা করছে। আর যে মিথ্যাচারের কথা বিশেষ করে উল্লেখ করতে চাই, সেই মিথ্যাচারের প্রমাণ আমি এখনই আমার এই বক্তব্যের মাধ্যমে তুলে ধরতে চাই। আমার হাতেই রয়েছে সেই প্রমাণ। এই প্রমাণ আমি একটার পর একটা আপনাদের কাছে উদাহরণ হিসেবে আমি ব্যাখ্যা করতে চাই। এটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে নতুন কৌশল নিয়েছে মোদিজির বিরুদ্ধে, যে জিনিসপত্রের দাম নাকি মোদিজির আমলে আকাশ ছোঁয়া হয়ে গেছে, এই রকম একটা প্রচার ব্যাপকভাবে সর্বভারতীয় স্তরে এবং এই বাংলার মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের নেতা নেত্রীরা অপপ্রচার করে চলেছে। আমি আপনাদের কাছে প্রমাণ দিতে চাই যে পেট্রোল, খুব ভালো করে আমার কণ্ঠস্বর আপনারা শুনবেন, দরকার হলে আপনারা নিজেরাও ভিডিও করতে পারেন। এই কণ্ঠস্বর শুনলে আপনারা বুঝতে পারবেন আমি কি বলতে চেয়েছি।
প্রথম হচ্ছে পেট্রোল। যে পেট্রোল 2004 সালে অর্থাৎ আমাদের স্বর্গীয় ভারতরত্ন বিশ্ববরেণ্য প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সময়কাল শেষ হওয়ার আগে পর্যন্ত অর্থাৎ 2004 সালে উনি ক্ষমতা থেকে চলে যাওয়ার পর যে স্থিতি ছিল সেই স্থিতি হচ্ছে 2004 সালে 33 টাকা 71 পয়সা 1 লিটার পেট্রোলের দাম ছিল। তারপরে বিগত 10 বছর অর্থাৎ 2004 সাল থেকে 2014 সাল পর্যন্ত এই যে 10 বছরের ইউপিএ গভর্নমেন্ট অর্থাৎ মনমোহন সিং, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীদের যে সরকার, সেই সরকারে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বামপন্থীরাও ছিল। তখন 2014 সাল পর্যন্ত পেট্রোলের দাম ছিল 73 টাকা 16 পয়সা। খুব ভালো করে শুনবেন, 2004 সালে বাজপেয়ীজির সরকার চলে যাওয়ার পরে পেট্রোলের দাম ছিল 33 টাকা 71 পয়সা। 2014 সাল পর্যন্ত ইউপিএ গভর্নমেন্ট যখন সরকার চালিয়েছে তাদের দৌলতে 73 টাকা 16 পয়সা পার লিটার পেট্রোলের দাম ছিল। তাহলে 2014 সালে মোদিজি এসেছেন, 2014 সাল থেকে 2024 সাল অর্থাৎ আজকের দিনে পেট্রোলের দাম হচ্ছে 97 টাকা লিটার। আজকে 2024 সালে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৌলতে পেট্রোলের দাম হচ্ছে, সরকারিভাবে যে স্ট্যাটিস্টিক্স আমার হাতে রয়েছে, 97 টাকা 1 লিটার পেট্রোলের দাম। এখানে পশ্চিমবাংলার যে সমস্ত শয়তান, যে সমস্ত দেশদ্রোহী শয়তান মোদিজির বিরুদ্ধে মিথ্যাচার করে রাজনীতি করছেন, সেই দেশদ্রোহী তৃণমূল কংগ্রেসের শয়তানদের উদ্দেশ্যে আমি বলতে চাই, সরকারিভাবে যে 1 লিটার পেট্রোলের দাম আজকের ডেটে যেখানে 97 টাকা, এই 97 টাকা 1 লিটার পেট্রোলের দাম হওয়া উচিত নয়। তার কারণ ভারতবর্ষের সমস্ত রাজ্য সরকার, বিশেষ করে 18টা বিজেপি শাসিত রাজ্য সরকার পেট্রোল এবং ডিজেলের দাম কমিয়ে একটা ভারসাম্যের মধ্যে তারা রাজনীতি করছে। কিন্তু অবিজেপি রাজনৈতিক দলের মধ্যে, সরকারের মধ্যে উড়িষ্যার নবীন পট্টনায়কের যে রাজ্য সরকার, সেই সরকারও কিন্তু পেট্রোল এবং ডিজেলের দাম কমিয়েছে। বাকি যেগুলো রাজনৈতিক বিরোধী রাজনৈতিক দলের সরকার, তারা কিন্তু অর্থাৎ এই ইন্ডিয়া জোটের তত্ত্বাবধানে যে সমস্ত রাজ্যে সরকার চলছে তারা কমায়নি। তাই আজকের ডেটে এটা 97 টাকা দাম হওয়ার কথা নয়। যদিও সরকারিভাবে 97 টাকা সমস্ত রাজ্যের জন্য বরাদ্দকৃত রেট, কিন্তু পশ্চিমবাংলায় আমি এই ভিডিওটা করবার আগে পেট্রোল ডিজেল ব্যবহার করে আমার গ্রামেরই উপভোক্তা যারা পেট্রোল এবং ডিজেল ব্যবহার করে তাদের কাছ থেকে আমি জানতে চাইলাম, আপনি পেট্রোল কী দামে কিনছেন? উনি বললেন যে 97 টাকা তো নয়।
আমরা তো 106 টাকা করে কিনছি, কেউ বললেন 107 টাকায় কিনছি। ডিজেলের ক্ষেত্রে যেখানে 88 টাকা 5 পয়সা আজকের ডেটে দাম, সেখানেও ডিজেল কিনতে হচ্ছে পশ্চিমবাংলার জনগণকে 100 টাকা লিটার। তাহলে বুঝতে পারছেন এই ডিজেল এবং পেট্রোল, এই দুটি জিনিস প্রতিটা ক্ষেত্রের মানুষের জন্য সব থেকে জিনিসপত্রের দাম ওঠানামা, পরিবহন ব্যবস্থার মধ্যে এর এফেক্ট করে। তার জন্যেই জিনিসপত্রের দামের যে ভারসাম্য থাকা উচিত সেটা সবসময় ঠিক থাকে না। তাহলে বুঝুন, যেখানে 97 টাকা সরকারিভাবে রেট, এই রাজ্য সরকার দাম নিচ্ছে কত? 106 টাকা, 107 টাকা, 105.5 টাকা, এইরকমভাবে দাম নিচ্ছে। আর মোদিজিকে এরা গালি দিচ্ছে। আমি এটাই তথ্য এই জন্য দিলাম, পার্সেন্টেজ অফ ইনক্রিজ। তাহলে 2004 সাল থেকে 14 সাল পর্যন্ত বৃদ্ধির হার, 2004 সাল থেকে 2014 সাল পর্যন্ত এই পেট্রোলের দাম বৃদ্ধির হার হচ্ছে 117.02%। কি বুঝলেন? 2004 সাল থেকে 2014 সাল পর্যন্ত বৃদ্ধির হার হচ্ছে 117.02%। সেখানে মোদিজিকে গাল দেবার আগে এই তথ্যটা আপনারা জানুন। কিন্তু 2014 সাল থেকে 2024-এর আজকের দিন পর্যন্ত মোদিজির দৌলতে বৃদ্ধির হার সেখানে 32.58%। এইসব গর্ধব নন্দনদেরকে এটা খুব ভালো করে মগজে ঢুকিয়ে দিন। যারা শুভবুদ্ধি সম্পন্ন রাজনৈতিক সচেতন ব্যক্তি আমার বক্তব্য শুনবেন, শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, তবে উপলব্ধি করতে পারবেন। ওই একটুখানি শুনলেন, ও দেবুদা পাগলের প্রলাপ বকছে, এই ভেবে অনেকে ইগনোর করে চলে যান। আমি বিশেষভাবে অনুরোধ করছি, আমার এই বক্তব্যটা খুব যত্ন সহকারে ঠান্ডা মাথায় এই বক্তব্যটা শুনবেন। ডিজেল, যে ডিজেল 2004 সাল থেকে 4 সালে অটল বিহারী বাজপেয়ী চলে যাওয়ার আগে পর্যন্ত 1 লিটার ডিজেলের দাম ছিল 21 টাকা 74 পয়সা। এই ডিজেল 2014 সালে যখন মোদিজি গভর্নমেন্ট এলেন, মোদিজি প্রধানমন্ত্রী হলেন, তার দাম ওনার রাজত্বকালে উনি পেয়েছেন 55 টাকা 48 পয়সা। 2014 সাল থেকে আজকের দিনে 2024 সালে আজকের দিনের রেট হচ্ছে 88 টাকা 05 পয়সা। তাহলে কি দাঁড়ালো? বিগত 10 বছরে এরা 21 টাকা 74 পয়সা থেকে 55 টাকা 48 পয়সা নিয়ে এসছে। আর মোদিজি 2014 সাল থেকে 55 টাকা 48 পয়সার পর থেকে 2024 সালে আজকের ডেট পর্যন্ত 88 টাকা 5 পয়সা বৃদ্ধি। তাহলে কি দাঁড়ালো? রেট অফ পার্সেন্টেজ ইনক্রিজ 2004 থেকে 14 সাল পর্যন্ত 155 টাকা 19 পয়সা 19%। 155 টাকা 19% এদের বিগত 10 বছরে বৃদ্ধির হার। সেখানে 2014 সালের পর থেকে
আজকের ডেট পর্যন্ত মাত্র 58 টাকা 70 পয়সা, 58.70%। তাহলে জিনিসপত্রের দাম বৃদ্ধির হার কারা বাড়িয়েছে আর কাদের বদনাম করা হচ্ছে, এগুলো আপনারা বিশ্লেষণ করুন। যে দুগ্ধজাত জিনিস, দুধের দাম 2004 সালে অর্থাৎ অটল বিহারী বাজপেয়ী যতদিন পর্যন্ত ছিল তখন 1 লিটার দুধের দাম ছিল 16 টাকা লিটার। 2014 সাল পর্যন্ত সেই দাম দাঁড়ালো কত? 36 টাকা লিটার। অর্থাৎ মোদিজি আসবার সময় পর্যন্ত 1 লিটার দুধের দাম দাঁড়িয়ে গেল 36 টাকা লিটার। আর আজকের ডেটে 2024 সালে আজকের ডেটে 1 লিটার দুধের দাম হচ্ছে 60 টাকা লিটার। তাহলে রেট অফ পার্সেন্টেজ ইনক্রিজ কত দাঁড়ালো? 2004 সাল থেকে 14 সাল পর্যন্ত 125% বৃদ্ধির হার। আর 2014 সালের পর থেকে 2024 সাল পর্যন্ত 66.67%, 66.67% বৃদ্ধির হার। তাহলে কে দাম বাড়িয়েছে? মোদিজি বাড়ায়নি, বাড়িয়েছে আগের যে সরকার অর্থাৎ ইউপিএ গভর্নমেন্টের সরকার, তারা এই বৃদ্ধির হারটা 125% তারা বাড়িয়েছে। আর মোদিজির ক্ষেত্রে সেটা 66.67%। আটা 2004 সালে 1 কেজি আটার দাম অর্থাৎ অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকাকালীন 1 কেজি আটার দাম ছিল মাত্র 10 টাকা কেজি। আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে 10 টাকা কেজি আটা, 2 টাকা কেজি আলু, এগুলো আপনারা কিনেছেন। আর 2014 সালে সেইটা দাঁড়িয়ে গেল 21 টাকা। 2014 সাল থেকে আজকের ডেট পর্যন্ত মোদিজি সরকার আসার পরে 32 টাকা কেজি দাঁড়িয়েছে। তাহলে 2004 থেকে 2014 সাল পর্যন্ত বৃদ্ধির হার 110%। আর 2014 পর থেকে আজকের ডেট পর্যন্ত মাত্র 52% বৃদ্ধির হার। এলপিজি গ্যাস বাজপেয়ীজি যখন ছিলেন সরকারে তখন 2004 সাল পর্যন্ত 980 টাকা একটা সিলিন্ডারের দাম ছিল। 2004 সালে এটাই মিথ্যাচার করছে যে গ্যাসের দাম নাকি 400 টাকা ছিল। বিশেষ করে অরবিন্দ কেজরিওয়াল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এত মিথ্যাচার করে এরা রাজনীতি করেছে। অটল বিহারী বাজপেয়ী চলে যাওয়ার আগে পর্যন্ত 980 টাকা দাম ছিল। আর 2014 সালে যখন মোদিজি সরকারে আসলেন সেই গ্যাসের দাম উনি পেলেন 1241 টাকা। তার মানে বিগত 10 বছরে এই যে বৃদ্ধির হার 980 টাকা থেকে 1 লাফে 1241 টাকা, মোদিজির তত্ত্বাবধানে আজকের ডেটে 2014 সাল থেকে 2024 সালের আজকের ডেট পর্যন্ত সরকারিভাবে দাম হচ্ছে 811 টাকা। এখানে একটি কথা বিশেষভাবে উল্লেখ করার দরকার আছে বলে আমি মনে করি। এর আগেও আমি যে ভিডিও করেছি সেই ভিডিওতেও আমি বলেছি এই রাজ্য সরকার একটা গ্যাস সিলিন্ডারের ওপরে 291 টাকা
36 পয়সা ট্যাক্স নেয়। তাহলে আজকের 811 টাকা সরকারিভাবে দাম, সেই দামের থেকে যদি 291 টাকা 36 পয়সা বাদ দেওয়া হয়, আরও 20 টাকা যদি ভর্তুকির দাম বাদ দেওয়া হয়, তাহলে কত দাঁড়ালো? 291 টাকা 36 পয়সা থেকে আরও যদি 20 টাকা বাদ যোগ করা হয়, তাহলে কত দাঁড়ালো? 811 টাকা থেকে 291 টাকা 36 পয়সা মাইনাস, এর পাশাপাশি 20 টাকা আরও মাইনাস করলে যে দামটা হয়, তাহলে কি দামটা দাঁড়ালো এটা আপনারা ক্যালকুলেশন করে নেবেন। এখানে পার্সেন্টেজ অফ ইনক্রিজ 2004 সাল থেকে 14 সাল পর্যন্ত 26.63% বৃদ্ধি গ্যাসের ক্ষেত্রে। 2004 সাল থেকে 2014 সাল পর্যন্ত 26.63% বৃদ্ধির হার। সেখানে 2014 সাল থেকে আজকের ডেট পর্যন্ত 2024 সাল পর্যন্ত মাইনাস 34 টাকা 34.64%। কি বুঝলেন বন্ধুগণ? শুভবুদ্ধি সম্পন্ন রাজনৈতিক দলের নেতারা যারা বিজেপির মুন্ডুপাত করছেন, মোদিজিকে গালিগালাজ করছেন, তাহলে মাইনাস 34.64% একটা গ্যাসের সিলিন্ডারের উপরে মাইনাস রেট, তাহলে কত হারে গ্যাসের দাম কমিয়েছে? আর এই রাজ্য সরকার যদি এই ট্যাক্সের দাম কমিয়ে নেয় এবং পরিবহন খরচার যে শেষ সেটাও যদি কমায়, 350 টাকার মধ্যে দাম হওয়া উচিত এই রাজ্য সরকার একটা গ্যাস সিলিন্ডারের ওপরে। কিন্তু এরা নোংরা রাজনীতি করে 350 থেকে 400 টাকার মধ্যে আসবার কথা। তাহলে এলপিজি আরও যারা ভর্তুকিযুক্ত এই যে উজালা যোজনার গ্যাস, 2004 সালে যেখানে দাম ছিল 241 টাকা, 2014 সালে বৃদ্ধি হয়ে অর্থাৎ মোদিজি আসবার আগে 414 টাকা, আর আজকের ডেটে 2024 সালের দাম দাঁড়িয়েছে 503 টাকা। এর ক্ষেত্রেও ওই 291 টাকা 36 পয়সা যদি দাম হ্রাস হয়, মানে কমিয়ে দেয় এই রাজ্য সরকার, তাহলে কত দাঁড়ালো? 200 টাকারও দাম পড়ে না। উজালা যোজনায় যারা গ্যাস পাচ্ছে তাদের 200 টাকাও দাম পড়বে না যদি এই রাজ্য সরকার এই গ্যাস সিলিন্ডারের ওপরে এই ট্যাক্সটা কমিয়ে নেয় 291 টাকা 36 পয়সা। আজকের যে ডেট 503 টাকা থেকে 291 টাকা 36 পয়সা মাইনাস হলে কত দাঁড়ালো? এগুলো চুলচেরা বিশ্লেষণ করা মানুষের কাছে দরকার। তো ওপেন মঞ্চে আমি এই তথ্যগুলো বলতে সময় পাইনি। কিছু কিছু জায়গায় আমার বক্তব্যের মধ্যে আমি গ্যাসের এই যে দাম, এই যে বৃদ্ধির হার, এই জালিয়াতির কথা আমি কয়েকটি জায়গায় বলতে সক্ষম হয়েছি। কিন্তু আজকে যে 2 দফা ভোট বাকি আছে, সেই সমস্ত ভোটারদের উদ্দেশ্যে আমি সচেতন করার জন্যে আজকে নতুন করে আমি এইটে বলতে বাধ্য হচ্ছি। এখানে নিচে লেখা আছে মোদি জমানায় বাজারে আগুন, আসল তথ্য খুলে গেল দিদিমণির মুখোশ। দিদিমণির মুখোশ খোলবার জন্যে আমি এই তথ্য সহ বক্তব্য আমার আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বললাম। আরও আছে
মাস্টার অয়েল অর্থাৎ সরষের তেল, সরষের তেল মোদিজি 2004 সালে অর্থাৎ অটল বিহারী বাজপেয়ীর সরকারে আসবার আগে 2004 সালে 1 লিটার ভোজ্য তেল অর্থাৎ সরষের তেলের দাম ছিল 30 টাকা লিটার। আর মোদিজি যখন 2014 সালে এলেন তখন এই যে তার তথ্য আমার হাতে রয়েছে, 2014 সালে মোদিজি যখন এলেন তখন দাম হলো 102 টাকা। আর 2024 সালে অর্থাৎ আজকের ডেটে 1 লিটার সরষের তেলের দাম হচ্ছে 120 টাকা। তাহলে কি দাঁড়ালো? পার্সেন্টেজ ইনক্রিজ 2004 সাল থেকে 14 সাল পর্যন্ত বৃদ্ধির হার যেখানে 240%। ভাবতে পারেন, মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস সরষের তেল, সেই সরষের তেলের ওপরে 240% বৃদ্ধি হয়েছে ইউপিএ গভর্নমেন্টের আমলে। সেখানে মোদিজি আজকে 2014 থেকে আজকের ডেটে 2024 সালে মাত্র 18%। মোদিজিকে গাল দিতে খুব মনে হচ্ছে না? মোদিজিকে গাল দিচ্ছেন? এই শুয়োরের বাচ্চাদের গাল দিন, যে শুয়োরের বাচ্চারা এই মিথ্যাচার করছে তাদের গাল দিন। এই তথ্যগুলো আপনি আপনার প্রতিবেশী, বন্ধু বান্ধব, রাজনৈতিক মঞ্চে নেতাদেরকে উদ্দেশ্যে বলুন। আমি শুয়োরের বাচ্চা বলতে বাধ্য হলাম, কারণ এরা প্রকৃতপক্ষে শুয়োরের বাচ্চা, দেশদ্রোহী, শয়তান। এই মিথ্যাচার করে মানুষকে ভাঁওতা দিয়ে এরা ভোট নিচ্ছে। এদের নৈতিক অধিকার নেই এইভাবে জনগণকে মিথ্যাচার এবং প্রহসনের রাজনীতি করে তারা রাজনৈতিক ফয়দা লুটতে চাইছে। তার জন্য আমি বাধ্য হয়ে এই ভাষা আজকে প্রয়োগ করলাম, আরও করলাম। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তো খিস্তি মারতে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। উনি তো প্রধানমন্ত্রীকে স র ল নানা রকম ভাষা এবার বুঝে নিন কি কি বলেছেন। প্রধানমন্ত্রীকে শালা, প্রধানমন্ত্রীকে বাড়া, আমি আজ উল্লেখ করলাম। এই কথাটা বলেছেন মুখ্যমন্ত্রী, আমিও তাই উচ্চারণটা করলাম আজকে। অতীতে করিনি, আজকে করলাম। প্রধানমন্ত্রীকে কোন হরিদাস পাল বলে, হদল কুতকুত বলে নানা রকমভাবে অবজ্ঞা অবহেলা করে তারা গালিগালাজ করে রাজনীতি করেছে। আমরা গালি দিলে দোষ? বাধ্য হলাম। ওনার এই কুরুচিপূর্ণ মন্তব্য আমরা শুনতে শুনতে গোটা মিডিয়ায় এই নিয়ে চর্চা হচ্ছে। হোক আমাকে নিয়ে চর্চা, আমিও চাই। আমি বলেছি, আমি অকপটে স্বীকার করছি, বেশ করেছি বলেছি, বেশ করেছি বলেছি। বলবার মতো যথেষ্ট উপযুক্ত কারণ আছে, তাই বলেছি। সরষের তেলের এই দাম 2014 সাল থেকে 2004 সাল থেকে 14 সাল পর্যন্ত 240% বাড়িয়েছে এই ইউপিএ গভর্নমেন্ট। সেই গভর্নমেন্টে এই রাজ্যের মুখ্যমন্ত্রী পর্যন্ত জোটে ছিল, তখন মনে হয়নি দাম বৃদ্ধির কথা? আজকে 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত মাত্র 18% বৃদ্ধির হার। তারপরেও এই নোংরা রাজনীতি করে আপনারা রাজনীতি করছেন। সিমেন্টের দাম, যে বিল্ডিং কনস্ট্রাকশনের ওপরে বহু লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জীবন জীবিকা। আমিও সিভিল ওয়ার্কে দীর্ঘদিন ধরে, দীর্ঘ 20-25 বছর ধরে এই সিভিল লাইনে আমি কাজ করেছি বিভিন্ন প্রদেশে। তো এই সিভিল লাইনের মেন মেটেরিয়ালস হচ্ছে সিমেন্ট। এই সিমেন্টের দাম 2004 সালে 180 টাকা। আমি যে বাড়িটা করেছি এই বাড়িটা ওই 180 টাকার বস্তা আমিও ক্রয় করে
আমার বাড়ির প্রথম একতলা যে বিল্ডিংটা করেছি তখন 180 টাকাই দাম ছিল, আর ওই দামটা কমার পরেই আমি বাড়িটা করব বলে ভেবেছিলাম, এবং আমার একতলা যে বাড়িটা করেছি তখনই করেছি এই 2004 সালে, 4 সালের আগে, অর্থাৎ বাজপেয়ীজি সরকারে ছিলেন। 180 টাকা যখন সিমেন্টের দাম তখন আমি করেছি। আর 2014 সালে যখন মোদিজি এলেন সেই সিমেন্টের দাম এক লাফে হয়ে গেল 290 টাকা। আর 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত আজকের ডেটে এক বস্তা সিমেন্টের দাম হচ্ছে 365 টাকা। 2014 সালে যেখানে 290 টাকা ছিল, মোদিজি আসবার পরে এই বিগত 10 বছরে 365 টাকা এক বস্তা সিমেন্টের দাম। তাহলে পার্সেন্টেজ অফ ইনক্রিজ